হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি 2025-এর কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আছে যেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তার প্রথমটাই হচ্ছে, যদিও আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন যে এই যে এসএলএসটি 2016-এর যে প্যানেল ক্যান্সেল হয় এবং এই ক্যান্সেল হওয়ার জন্যে যে মামলাকারীরা ছিল সেই মামলাকারীর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিল লক্ষ্মী টুঙ্গা। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা লিস্ট পাবলিশ করা হয়েছে, যে লিস্টটার জন্যে কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল যে যারা ওয়েটিং লিস্টে আছে 2016 প্যানেলে, যারা ওয়েটিং লিস্টে আছে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ সিবিআইয়ের তদন্তে যে নামগুলো উঠে এসছে টেন্টেড ক্যান্ডিডেট, কিন্তু তাদের নিয়োগ পাননি কিন্তু তারা টেন্টেড, সেই লিস্ট কিন্তু পাবলিশ করতে হবে, এরকম কিন্তু নির্দেশ ছিল। এবং সে মতো নির্দেশ মতো কিন্তু স্কুল সার্ভিস কমিশন একটা লিস্ট প্রকাশ করেছে 1853 জনের। সেই 1853 জনের মধ্যে 250 জন আছে, 250 জন আছে টিচার এবং বাকিগুলো আছে নন টিচিং স্টাফ, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি, যারা কিন্তু মানে ওয়েটিং লিস্টে ছিল কিন্তু তারা নিয়োগ পাননি এবং কিন্তু তারা সিবিআইয়ের যে টেন্টেড লিস্টেড ক্যান্ডিডেট ছিল সেই লিস্টে কিন্তু নাম তাদের আছে। তো এই লিস্টে যে নামগুলো উঠে এসছে তার মধ্যে একটা মানে সাংঘাতিক একটা নাম উঠে এসছে, যেটা হচ্ছে লক্ষ্মী টুঙ্গা, যিনি আসলে এই যে 2016-র যে প্যানেল ক্যান্সেল তার যে মামলাকারীরা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য মামলাকারী ছিল কিন্তু এই লক্ষ্মী টুঙ্গা। তো তার নাম কিন্তু ওনার নাম কিন্তু এই অযোগ্য লিস্টে কিন্তু চলে এসেছে, অর্থাৎ যে প্রার্থী যে প্রার্থীর আবেদনে বা যে প্রার্থীর মামলার নিরিখে এই 2016-র প্যানেল পুরো ক্যান্সেল হলো, এত যোগ্য প্রার্থী সমস্যায় পড়লো, এত কিছু ঘটছে এখনো পর্যন্ত, তো আলটিমেটলি সেই প্রার্থীর নাম নাকি অযোগ্য লিস্টে কিন্তু আছে। তাহলে ভাবুন এখন বর্তমানে কীভাবে কী পরিস্থিতি হয়ে গেল, মানে এই যে পুরো ব্যাপারটা চলছে তার যে সোর্স যে কেন্দ্রবিন্দু সেইখানেই গলদ হয়ে গেল, তাই না? তো এইটা ছিল প্রথম ঘটনা যেটা আপনারা দেখেছেন, এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টে কিন্তু নাম আছে। আর এই যে 1853 জনের নাম কিন্তু যে অযোগ্য লিস্টে এসেছে, যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, মানে যারা কিন্তু প্যানেলে মানে কিন্তু নিয়োগ পাননি কিন্তু তারা ওই প্যানেলে ছিল এবং তারা কিন্তু অযোগ্য বলে কিন্তু বিবেচিত হয়েছে, অযোগ্য বলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই 1853 জনের লিস্টটা পাবলিশ করেছে। এবার এই 1853 জনের মধ্যে কিন্তু 250 জন 9, 10 এবং 11, 12-এর টিচার আছেন, অর্থাৎ কিন্তু হাইকোর্টের একটা রায় আছে, যে রায়ে অনুযায়ী এই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কিন্তু এই 2025-এর নিয়োগে কিন্তু তারা কিন্তু মানে মানে যোগ্য চাকরি কিন্তু এখানে পাবেন না, ঠিক আছে, তাদেরকে কিন্তু নিয়োগ করা যাবে না, এরকম কিন্তু নির্দেশ কিন্তু সুপ্রিম হাইকোর্টের তরফ থেকে কিন্তু আছে। তো এই যে 1853 জন ক্যান্ডিডেট, তার মধ্যে যে 250 জন শিক্ষক 9, 10 এবং 11, 12-এর, হয়তোবা তাদের মধ্যে হয়তোবা এখন কনফার্ম কিছু নেই, ভেরিফাই করলে জানা যাবে, হয়তোবা কোনো প্রার্থী হয়তো 11, 12 হয়তোবা কনফার্ম মানে পাস করে গেছে, মেরিট লিস্টে হয়তো নাম চলে আসবে, সব কিছু তো কমপ্লিট হয়ে আছে, তো দেখা যাবে হয়তো এই লিস্টেরই কোনো ক্যান্ডিডেট হয়তো ওখানে হয়তো চাকরি পেয়েছেন, মানে প্যানেল লিস্ট নাম লিস্টেড হয়ে আছে, বা 9, 10-এও হয়তো কেউ কোয়ালিফাই করে আছে, হয়তো ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন, এমনও হতে পারে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখন এই লিস্ট অনুযায়ী কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটরা আর কিন্তু এই প্যানেলে 2025-এর প্যানেলে কিন্তু থাকতে পারবেন না, অর্থাৎ এই 250 জনের সিট কিন্তু একরকম বলা যায় ফাঁকা হবে, বা 250 জন নতুন অন্য প্রার্থী কিন্তু যোগ্য প্রার্থী কিন্তু এখানে সুযোগ পাবেন। তো সেইটা, এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু আগে যা লিস্ট দিয়েছিল তার সঙ্গে এই বাকি যে 1600 সামথিং সিট আরও থাকলো, সেটাও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির, যদি এই 1600 সামথিং ধরুন সবাই তো আর মানে কোয়ালিফাই করেছে তা নয়, বা 250 জন টিচার 9, 10-এর মধ্যে সবাই বা 11, 12-এর মধ্যে সবাই কোয়ালিফাই করেছে বা কল ফর ভেরিফিকেশন পেয়েছে, এমন নয়, হতে পারে যদি 100 জনও হয় তাহলে সেই 100টা সিট কিন্তু কমবে, সেই 100টা সিট কিন্তু মানে মানে নতুনদের জন্য কিন্তু বাড়বে, নতুন বা বাকি যে যোগ্য প্রার্থীরা আছে, নতুন সেটা ইন সার্ভিস হোক বা ফ্রেশার হোক, তাদের জন্য কিন্তু এই সিটটা কিন্তু বাড়বে, একটা কিন্তু ভালো নিউজ। কিন্তু আলটিমেটলি এই প্যানেলের ভবিষ্যৎ কী হয় সেটা তো আমরা দেখব 20 জানুয়ারি যে রায় আছে হাইকোর্টে, সেইটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে, তো সেইটা আগে ফাইনালি কি হয় সেটা তো দেখার বিষয় আছেই। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কিছু সিট কি কিন্তু ভ্যাকেন্ট
হলো এই মানে যেহেতু ওনারা কিন্তু নিয়োগ পাবেন না, যেহেতু অযোগ্য লিস্টে নাম চলে এসেছে, এবং ওনারা যদি ওখানে অলরেডি নাম চলে এসেছে কোনো 11-12 বলুন বা 9-10 ভেরিফিকেশনে বলুন, তাহলে কিন্তু তারা বাদ যাবে। তো এইটা কিন্তু একটা ভালো খবর। আর তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা মানে মারাত্মক ঘটনা, যেটা হচ্ছে যে আবেদনকারী বা মামলাকারী মানে প্রসঙ্গে বা এই ঘটনা, সেই মামলাকারী যদি অযোগ্য লিস্টে নাম চলে আসে, তাহলে সেটা কিন্তু একটা মারাত্মক ঘটনা বলেই আমরা মনে করছি। তো আর একটা জিনিস যেটা হচ্ছে যে সুপার নিউমারারি পোস্ট, যেটা নিয়ে কিন্তু প্রচুর মানে এক টাইমে কিন্তু প্রচুর আলোচনার মধ্যে এসেছিল যে যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেট, মানে অনেক অযোগ্য ক্যান্ডিডেট থাকার মানে এখানে নিয়োগ হওয়ার জন্যে অনেক যোগ্য প্রার্থী যারা চাকরি পাননি তারা কিন্তু ওয়েটিং লিস্টে ছিল, কিন্তু তারা যোগ্য, কিন্তু ওই অযোগ্য প্রার্থীরা যেহেতু চাকরি পেয়েছে বলে ওই যোগ্য ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটরা কিন্তু চাকরি পাননি। তো তাদেরকে নিয়োগ করার জন্যে রাজ্য সরকার কিন্তু একটা নতুন ধরনের পোস্ট ক্রিয়েট করে, যেটাকে সুপার নিউমেরারি পোস্ট বলা হয়। কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু কোর্টের কাছে ধাক্কা খায় এবং কোর্ট কিন্তু এই সুপার নিউমেরারি পোস্টটাকে কিন্তু মানে ভ্যালিড নয়, এটা কিন্তু ঠিক নয় বলে কিন্তু এটাকে বাতিল করে দেয়। কারণ স্বাভাবিক যে অযোগ্যদের বাঁচানোর জন্য আবার নতুন করে পোস্ট ক্রিয়েট করে আবার সেই যোগ্য প্রার্থী যারা মানে ওয়েটিংয়ে আছে তাদেরকে নিয়োগ করানোটা কিন্তু ঠিক হয় না। তার জন্য কিন্তু সুপার নিউমারি পোস্টটাকে কিন্তু ইনভ্যালিড বলে কিন্তু হাইকোর্ট মান্যতা দেয় যে এটা কিন্তু ভ্যালিড নয়, এটাতে নিয়োগ করা যাবে না। কিন্তু বর্তমানে এই সুপার নিউমারি পোস্ট, এখানে দেখুন একটা নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছেন, এটাতে পড়লে বুঝতে পারবেন যেখানে যেটা বলা হয়েছে যে এই যে সুপার নিউমারি পোস্ট সেটা কিন্তু আবার নতুন করে ওই প্রসঙ্গ উঠে আসছে। কেন? কারণ আমরা জানি যে কিছু কিছু ক্যান্ডিডেট যারা অন্য জায়গায় চাকরি করতো, সেখান থেকে প্রমোশন পারপাসে হোক বা স্কুলের মানে হয়তো বাড়ি থেকে কাছে স্কুল এরকম কারণ ছিল, এরকম বিভিন্ন কারণে বা অন্যান্য ডিপার্টমেন্টেও হতে পারে, তারা কিন্তু এই 2016-তে কিন্তু চাকরি দিয়েছিল। তারা কিন্তু 2016-র আগে কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করতেন, সেখানে কিছু শিক্ষক শিক্ষিকাও ছিল, ঠিক আছে? তো এইখানে যে সমস্যাটা হয়েছে, যারা 2016-তে যেহেতু 16 প্যানেল ক্যান্সেল হয়েছে, তো এখানে কিন্তু একটা রায় ছিল, সেটা আমরা সবাই জানি, অনেকবার আলোচনা করা হয়েছে যে তারা কিন্তু তাদের পুরনো চাকরিতে ফেরত যেতে পারবেন, এরকম কিন্তু একটা নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী তাদের মধ্যে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে যদি তাদের পুরনো স্কুলে ফেরত পাঠাতে হচ্ছে, পাঠানোর জন্য যে প্রক্রিয়া সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ করতে চাইছে, সেখানে যে দেখা যাচ্ছে যে সেই স্কুলে কিন্তু সেই সিটটা আর ভ্যাকেন্ট নেই, কারণ তিনি অনেক আগে সেই স্কুল থেকে ছেড়ে এসেছেন, 2016 প্যানেলে পরীক্ষা দিয়েছেন, সেখানে প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন, চাকরি পেয়েছেন, পরে ওনার চাকরি চলে যাওয়ার পর তাকে আবার সেখানে ফেরত পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। কিন্তু এখানে কিন্তু সেই পুরনো ভ্যাকেন্ট সিট কিন্তু আর নেই, সেখানে কিন্তু অন্য কোনো টিচার সেইটা ফিল আপ করে দিয়েছে। তো সেহেতু সেই স্কুলে কিন্তু তাকে আর ফেরত পাঠানো যাচ্ছে না। তাহলে যেহেতু কোর্টের রায়, তাকে তো আবার পুরনো জায়গাতে ফেরত পাঠাতেই হবে। তাহলে তার জন্যে সেই ওই ব্যক্তি ওই শিক্ষক শিক্ষিকার জন্যে কিন্তু এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে কিন্তু আবার তাকে নিয়োগ দেওয়ার সেই কোনো একটা অন্য কোনো স্কুলে, মানে তার যে স্কুল ছিল সেই স্কুল বাদে অন্য কোনো স্কুলে কিন্তু তাকে নিয়োগ দেওয়ার কিন্তু প্রক্রিয়া মানে রাজ্য সরকার বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে করা হচ্ছে। এবার এই সুপার নিউমারির পোস্ট যেহেতু মানে ইনভ্যালিড বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে, তো সেই সুপার নিউমারির পোস্ট যদি আবার নিয়োগ হয় তাহলে কিন্তু একটা মানে সমস্যার কিন্তু থেকেই যাবে, কারণ পরবর্তীকালে যদি আবার সুপার নিউমারির পোস্ট যে এরকম ইনভ্যালিড হয়, তাহলে কিন্তু তাদের একটা চাকরির আবার একটা সমস্যা থেকে যাবে। তো সেহেতু এই যে ঘটনাটা, তো এই জিনিসটাই সুপার নিউমারি পোস্ট কিন্তু আবার নতুন করে কিন্তু আবার আলোচনায় বা চর্চায় কিন্তু চলে আসছে। এই পুরনো টিচারদেরকে তাদের পুরনো স্কুলে ফেরত পাঠানোর ক্ষেত্রে কিন্তু সুপার নিউমারি পোস্টটা আবার কিন্তু নতুন করে চলে আসছে। আর 10 নাম্বার কেস সম্পর্কে যে কথাটা বলবো, 10 নাম্বারের এখন কোনো আপডেট সেইভাবে নেই। আমরা জানি যে আগামী 20 জানুয়ারি কিন্তু এর নেক্সট হিয়ারিং আছে। তো সেই হিয়ারিংয়ে কি হয় সেটা জানার পরেই আমরা জানতে পারবো যে 10 নাম্বারের কি হবে, মানে ক্যান্সেল হবে বা 10 নাম্বার কারা পাবে। তো এই সমস্ত কিছু সেদিন রায়ের পর কিন্তু আমরা জানতে পারবো। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।